আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমরা পড়ব বাংলা প্রথম পত্রের আমাদের দুইটা সহপাঠের দুইটা অধ্যায় থাকে, অর্থাৎ দুইটা টপিক থাকে। একটা হচ্ছে উপন্যাস আর একটা হচ্ছে নাটক। উপন্যাসের ক্লাস আমাদের বিগত সময় হয়ে গেছে। আজকে আমাদের নাটকের উপর ক্লাস হচ্ছে। এখন এই নাটকের ক্লাসের মধ্যে নবাব সিরাজউদ্দৌলা সেটি সম্পর্কে যদি একটু জানতে হয়, প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে, আলীবর্দী খান থেকে কেন নবাব সিরাজউদ্দৌলা সরাসরি নবাব হয়েছে। আলীবর্দী খানের পরবর্তী বংশধর হিসেবে নবাব হওয়ার সে আসলে কতটুকু যুক্তিযুক্ত ছিল। এখন আমরা জানি, আচ্ছা আমি একটু লিখি। আমরা একটু লিখি আলীবর্দী, সবাই খাতা লিখেন। এই যে আলীবর্দী, এই আলীবর্দী খান ওনার কোনো ছেলে ছিল না। আলীবর্দী খানের কি ছিল না? কোনো ছেলে ছিল না। আর ওনার ছিল 3টা মেয়ে। কয়টা মেয়ে? 3টা মেয়ে। এবং এই 3 মেয়ের মধ্যে সর্বশেষ মেয়ের নাম হচ্ছে আমেনা। সর্বশেষ মেয়ের নাম কি? এই আমেনার আবার 3 ছেলে ছিল। আমেনা আবার কয় ছেলে? 3 ছেলে। বড় ছেলের নাম হচ্ছে সিরাজ। বড় ছেলের নাম কি? সিরাজ। এখন মূল কথা হচ্ছে, সিরাজ আলীবর্দী খানের সর্বশেষ যে মেয়ে, সে মেয়ের বড় ছেলের নাম হচ্ছে সিরাজ। তাহলে সিরাজের অর্থাৎ খালা যারা ছিল, ওদের কি কোনো ছেলে ছিল না? তাহলে ছেলে থাকলে কেন সিরাজকে দেওয়া হয়েছে? এর মধ্যে সিরাজের বড় খালা যে আলীবর্দী খানের বড় মেয়ে যে, তার নাম হচ্ছে ঘসিদি বেগম। আমাদের বাংলা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট একটা নাম, ঘসিদি বেগম। এই ঘসিদি বেগমের আবার আসল নাম হচ্ছে মেহেরুন্নেসা। ঘসিদি বেগমের আসল নাম কি? মেহেরুন্নেসা। ঘসিদি বেগম যে আসল নাম যে মেহেরুন্নেসা, এই মেহেরুন্নেসা ছিল খুব খারাপ এবং খুব লোভী এক ধরনের একটা মহিলা। কিন্তু এই মহিলার একটা খুব ইচ্ছা ছিল, সে হচ্ছে কি হবে? রাজমাতা হবে। সে হচ্ছে যে রাজমাতা। সে কি হবে? রাজমাতা হবে। সে রাজমাতা হবে। এখন এই রাজমাতা হওয়ার জন্য তার তো ছেলে লাগবে, ঠিক না? ঘসিদি বেগমের কোনো ছেলে ছিল না। ঘসিদি বেগম কি ছিল না? কোনো ছেলে না। ওনার কোনো পুত্র কিংবা কন্যা কেউই ছিল না। ওনার পুত্র কন্যা কেউ ছিল না। এই ঘসিদি বেগমের স্বামী ছিল, কিন্তু ঘসিদি বেগম আসলে অন্য আরেকজনের সাথে পরকীয়ায় আসক্ত ছিল। কি ছিল? পরকীয়ায়। কিন্তু ঘসিদি বেগমের আসলে উদ্দেশ্য খারাপ না, ওনার উদ্দেশ্য খুব বহৎ। উনি যেহেতু রাজমাতা হবে, রাজমাতা একটা দেশের জন্য মনে করো রাজার মা, তো সেই হিসেবে দেশের একটা গুরুত্বপূর্ণ পদ না। এখন রাজার মা হওয়ার জন্য তাকে কিছু স্যাক্রিফাইস করা লাগবে। সেই জায়গাতে ঘসিদি বেগম তার স্বামীকে স্যাক্রিফাইস করে আরেকজনের সাথে প্রেম করা শুরু করছে। বুঝছো কি পরিমাণ স্যাক্রিফাইসিং একটা মহিলা, কি পরিমাণ মেন্টালিটি, স্যাক্রিফাইসের মেন্টালিটি থাকলে মানুষ এই কাজ করতে পারে, সেটা তোমরা একটু ভেবে দেখবা। এখন এই যে ঘসিদি বেগম ছিল রাজমাতা, মানে হওয়ার ইচ্ছা ছিল ওনার। এই হওয়ার ইচ্ছা থেকে ওনার মেজ বোনের একটা ছেলে ছিল। ছেলেটার নাম হচ্ছে, মেজ বোনের নাম তো দরকার নাই, ছেলের নাম হচ্ছে শওকত জং। এই যে শওকত জংকে ঘসিদি বেগম কি করছে? পালক হিসাবে নিছে, দত্তক নিছে। শওকত জংকে ঘসিদি বেগম কি করছে? পালক হিসাবে নিছে, দত্তক নিছে। যেহেতু শওকত জংকে ঘসিদি বেগম পালক হিসাবে নিছে, দত্তক নিছে, সেই হিসাবে ঘসিদি বেগমের যেহেতু ছেলে এখন কে? শওকত জং। ঘসিদি বেগমের ছেলে এখন কে? শওকত জং। ঘসিদি বেগমের ছেলে যেহেতু শওকত জং, তাহলে আলীবর্দী খান মারা যাওয়ার পরে আলীবর্দী খানের বড় মেয়ের যে ছেলে, তার কি হওয়া উচিত? নবাব হওয়া উচিত। তার কি হওয়া উচিত? নবাব হওয়া উচিত। কিন্তু শওকত জংয়ের ছিল একটা সমস্যা, একটা না দুইটা সমস্যা। শওকত জং সারাদিন দুইটা জিনিস নিয়ে পড়ে থাকতো। কি কয়টা জিনিস নিয়ে? দুইটা জিনিস। একটা হচ্ছে নারী, আরেকটা হচ্ছে পানি। আরেকটা হচ্ছে কি? পানি, লাল পানি, নীল পানি, সাদা পানি, সবুজ পানি, হলুদ পানি, সব ধরনের পানি নিয়ে সে পড়ে থাকতো। এখন যে লোকটা সারাদিন নারীদেরকে সেবা করে, নারীদের সেবা করে মানে তো বুঝতেছো, এবং যে সারাদিন পানি খায়, লাল পানি খায়, নীল পানি খায়, তাকে কি আর রাজ্য পরিচালনা করতে দায়িত্ব দেওয়া যায়? তোমরা বলো না, যায় না। এখন যেহেতু শওকত জংকে দায়িত্ব দেওয়া যায় না, তাহলে কোথায় চলে যেতে হচ্ছে? আমিনার কাছে। কারণ বড় মেয়ের কোনো সন্তান নাই, একমাত্র পালক পুত্র ছিল শওকত জং। মেজ মেয়ের একমাত্র পুত্র ছিল শওকত জং, যেটাকে বড় মেয়ে নিয়ে ফেলছে। মেজ মেয়ে আর বড় মেয়ে বাদ, এখন ছোট মেয়ে
আমেনা, আমেনা বড় ছেলের নামে সিরাজ, তাহলে দায়িত্ব কে পাচ্ছে? সিরাজ পাচ্ছে। আরও কিছু কাহিনী আছে, আমি বলিতেছি শুনো। আলিবর্দী খান বেঁচে থাকা অবস্থায় সে যখন যুদ্ধে যেত, সে যখন যুদ্ধে যেত তখন সিরাজ তার সাথে কয়েকবার যুদ্ধে গেছে, এবং তখন আলিবর্দী খান আসলে খেয়াল করছে সিরাজের মানে যুদ্ধের বিচক্ষণতা, তার মানে তীক্ষ্ণ বুদ্ধি, এগুলো খেয়াল করে সে আসলে সিরাজকে তার রাজ্যটা দিয়ে গেছে। কাকে রাজ্য দিয়ে গেছে? সিরাজকে। তোমরা কি জানো সিরাজের পুরো নাম কি? সিরাজউদ্দৌলার পুরো নাম বলতে আসল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা ছিল আমার বংশের লোক। আমার খুব স্নেহের বড় ভাই ছিল, আমার ভালোবাসার বড় ভাই, মানে শ্রদ্ধেয় বড় ভাই ছিল আমার, খুব বড় ভাই, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। যদিও মাঝখান দিয়ে আসলে তিনি রাজ্য পরিচালনা করা, আমি আসলে পড়াশোনাতে ব্যস্ত হয়ে যাওয়ায় সম্পর্ক রাখা হয় নাই। আমার খুব ক্লোজ বড় ভাই, আমার বংশের বড় ভাই। আর এই আলী ভাই ওনার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, যদিও পরবর্তী আসলে আলী ভাই মারা যাওয়ার পরে আলী ভাইয়ের মানে এই সিরাজ এগুলোর সাথে একটা ভালো সম্পর্ক হয় আর কি। আচ্ছা, এসব কথা বাদ দিয়ে আমি আসলে এগুলো বলতে চাই না, কারণ এগুলো বললে মানুষ আবার ভাববে যে আমি ফ্ল্যাক্স নিচ্ছি, অহংকার করতেছি। আসলে আমার মধ্যে অহংকার তখন কিছু নাই, খুবই সহজ সরল একজন মানুষ। আচ্ছা, এখন তাহলে এইভাবে আলীবর্দী থেকে কি একদম ডিরেক্ট নবাবিত্ব, অর্থাৎ নবাবের যে ক্যাপ, একটা ক্যাপ আঁকতেছি দেখো, ওফ সেই এটা হচ্ছে নবাবের টুপি, দেখি নবাবের টুপি। এই টুপিটা কার মাথায় বসছে? সিরাজের মাথায়। সিরাজের মাথায় যখন বসছে তখন কিছু মানুষের মাথা হ্যাং হয়ে গেছে। তোমাদের সমাজে কিছু মানুষ দেখবে যে কেউ যে ভালো করছে সে এটা সহ্য করতে পারবে না, যে ভালো করুক সে সহ্য করতে পারবে না, বুঝছো? এখন এরকম একজন মানুষ ছিল ঘসিদি বেগম, তার খালা ঘসিদি বেগম। তার খালা যদি রাজমাতা হইতে পারে না, তার খালা কি হইতে পারে না? রাজমাতা হইতে পারে না। তার খালা কি করছে? একদম সিরাজের বিপক্ষে লেগে গেছে, সিরাজের বিপক্ষে লেগে গেছে। আর আলীবর্দী খানের প্রধান সেনাপতি যে ছিল, প্রধান সেনাপতির নাম কি বলো তো? মীর জাফর। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট লোক মীর জাফর, একটু বড় করে লিখতেছি, মীর জাফর, পুরো নাম হচ্ছে মীর জাফর আলী। এই যে মীর জাফর, এ অমানুষ, এই মীর জাফর ছিল আলীবর্দী খানের সৎ বোনের জামাই। কে? সৎ বোনের জামাই। মীর জাফরের কথা হচ্ছে যে যেহেতু আমি তার বোনের জামাই, আমার তো একটা অধিকার আছে, হক আছে, রাজ্য পরিচালনা আমার তো একটা দায়িত্ব পাওয়া উচিত, আমি তো নবাব হওয়া উচিত। এরকম নিজের সবার খুব কাছের মানুষ, রায়দুল্লভ, তারপর জগৎছেদ, উমিচাঁদ, এইসব কাছের মানুষদের বেইমানির কারণে সিরাজ শেষ পর্যন্ত আসলে পলাশী যুদ্ধে হেরে গিয়েছিল। এখন পলাশী যুদ্ধের পরের কাহিনী যাওয়ার আগে আমরা কিছু কাহিনীতে যাই। এখানে আমরা একটু দেখি, আমাদের এই নাটকটা টোটাল 4টা অঙ্কে বিভক্ত। কয়টা অঙ্কে? 4টা অঙ্কে। আমরা জেনে রাখি প্রত্যেকটা নাটকের বিভিন্ন অঙ্ক এবং দৃশ্য থাকে, দৃশ্যগুলো হচ্ছে নাটকের বিভিন্ন ঘটনা প্রবাহের বিভিন্ন স্থান, এবং সেই জায়গা থেকে এই নাটকের টোটাল 4টা অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে? 4টা। কয়টা? 4টা। সাব্বাস। প্রথম অঙ্কের নাম, অঙ্কের নাম তো হয় না। প্রথম অঙ্কের দৃশ্য হচ্ছে 3টা। প্রথম অঙ্কের দৃশ্য কয়টা? দ্বিতীয় অঙ্কের দৃশ্য 3টা। তৃতীয় অঙ্কের দৃশ্য হচ্ছে 4টা। তৃতীয় অঙ্কের দৃশ্য কয়টা? চতুর্থ অঙ্কের দৃশ্য হচ্ছে 2টা। চতুর্থ অঙ্কের দৃশ্য কয়টা? ওফ, বরাবর লিখতেছি, সেই লাগতেছে, মনে হচ্ছে অনেক লিখে ফেলছি। আচ্ছা, তাহলে প্রথম অঙ্কের দৃশ্য কয়টা? 3টা। দ্বিতীয় অঙ্কে কয়টা? 3টা। তৃতীয় অঙ্কে কয়টা? 4টা। চতুর্থ অঙ্কে কয়টা? 2টা। বুঝছো? তাহলে টোটাল যোগ করলে কত হয়? 12। যোগ করলে কত হয়? 12। তোমাদেরকে ম্যাথও পড়াই ফেলতেছি, পেমেন্ট ডাবল করে দিবা। তাহলে ম্যাথও পড়াই ফেলতেছি, যোগ বিয়োগ শিখাচ্ছি। 3 একে 3, 3 দুগুণে 6, এরপরে আরো 3 দিকে 9, 9 এর সাথে আরো 1 যোগ করো, তাহলে হচ্ছে 10, 10 এর সাথে আরো 2 যোগ করো, 12। ওয়াও, কি সেরা! আচ্ছা, ঠিক আছে। এখন এরপরের অংশে আসি। এখন এখানে যে 4টা অঙ্ক, এখানের মধ্যে একদম সবার প্রথম অঙ্কের অঙ্ক কত? প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটা কোথায় জানো? খাতায় লিখবা সবগুলো। এগুলো আমি যা লিখেছি, ফোর্ট উইলিয়াম দুর্গ, ফোর্ট উইলিয়াম দুর্গ। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গতে। কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গতে। আর সময়টা কখন? সময়টা হচ্ছে 1756 সালে। কত সালে? 1756 সালের 19শে জুন। 19শে জুন। এই যে 1756 সালে 19শে জুন, ওই দিনও কিন্তু একটা যুদ্ধ হচ্ছিল। ওই দিনে কি হচ্ছিল? একটা যুদ্ধ হচ্ছিল নবাবের সাথে ইংরেজের। নবাবের সাথে ইংরেজের যুদ্ধ হওয়ার বা পলাশী যুদ্ধের, আমরা একদম 1957 সালে যে যুদ্ধ হয়েছে
পলাশী যুদ্ধ যেখানে নবাব সিরাজউদ্দৌলা হেরে গেছে, সেই যুদ্ধের কাহিনী বা 1756 সালের এই যুদ্ধের কাহিনী যদি কিছু বলি, মূল একটা কারণ আসে, মূল কয়েকটা কারণ আসে। এই মূল কয়েকটা কারণের একটা হচ্ছে নাজরানা, একটা কি নাজরানা। হোয়াট ইজ নাজরানা? দেখছো ইংলিশে পড়াই ফেলতেছি, সেই ভালোই লাগতেছে। আচ্ছা, নাজরানাটা কি জিনিস? নাজরানা মানে হচ্ছে উপহার। নাজরানা মানে কি? উপহার। এখন আমাদের ইংরেজদেরকে যুদ্ধের ব্যবসার অনুমতি কে দিছে? আলীবর্দী খান দিছে। ব্যবসার অনুমতি কে দিছে? আলীবর্দী খানকে দিছে। ইংরেজদেরকে যখন ব্যবসার অনুমতি আলীবর্দী খান দিছে, আলীবর্দী খান মারা যাওয়ার পরে নবাব সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পরে এটা কিছু ব্যবসায়িক নিয়ম অনুযায়ী নবাব সিরাজকে কিছু উপহার দেওয়াটা হচ্ছে নিয়ম, সৌন্দর্য, সৌজন্যতা। কিন্তু ইংরেজরা নবাব সিরাজকে কোনো উপহার দেয় নাই, কোনো গিফট করে নাই, কোনো নাজরানা দেয় নাই। নবাব সিরাজউদ্দৌলা মাথা গরম, আমাকে নাজরানা দেয় নাই, আমাকে দাম দেয় নাই, আমাকে পাত্তা দেয় নাই, কত বড় সাহস! এটা তো একটা কারণ। এখন নাজরানা কিছু সুন্দর উদাহরণ দেখবা, যেমন বিগত সরকারের আমলে খুব কাছের কাছে, সরকারের খুব কাছে আছে মানুষ, এখন বর্তমানে বিএনপি পা চাটতেছে, বর্তমানে জামাতের পা চাটতেছে, একদম খাই ফেলতেছে, পারতেছে না খাওয়ার জন্য, বুঝছো? এইগুলো হচ্ছে নাজরানা। কারণ ওদেরও হচ্ছে কি ব্যবসায়িকভাবে টিকে থাকতে হবে, ওদেরও রাজনৈতিকভাবে টিকে থাকতে হবে, সব ভণ্ড সিটিং। আচ্ছা, নাজরানা উপহার। এখন এগুলো ছাড়া আরও একটা, আমি এখন এখানে বললাম না ফোর্ট উইলিয়াম দুর্গ, এখন কোনো যারা ব্যবসা করতে আসে তারা তো দুর্গ প্রতিষ্ঠা করতে পারে না। কারণ দুর্গ প্রতিষ্ঠা করে মূলত কিসের জন্য? দুর্গ প্রতিষ্ঠা করে মূলত যুদ্ধের জন্য। দুর্গ প্রতিষ্ঠা কিসের জন্য করে? মূলত যুদ্ধের জন্য দুর্গ প্রতিষ্ঠা করে। এখন যারা ব্যবসা করতে আসে তারা কেন দুর্গ প্রতিষ্ঠা করবে? এটা কিন্তু নবাবের রাগের একটা কারণ। এছাড়া ইংরেজরা আমাদের ওইখানের যে লোকজন ছিল, বাঙালি যারা ছিল, গরিব যারা ছিল, চাষা, ওদের উপর খুব বেশি নির্যাতন করতো। ইংরেজদের কিছু ছিল, মনে করো কোনো এক জায়গায় শশা হচ্ছে 1 কেজি 1 টাকা। শশা 1 কেজি কয় টাকা? আমি সবগুলো শশা, ওই এলাকার সবগুলো শশা 2 টাকা করে কিনে নিলাম। সবাই যদি 1 টাকা বেশি পাবে, সে তো সবাই আমার কাছে বিক্রি করবে। এরপর আমি ওই শশাগুলো বিক্রি করলাম 5 টাকা করে। ইংরেজি এটাই করতো, এটাই করতো। 1 টাকা জিনিস 2 টাকা দিয়ে কিনে 5 টাকা দিয়ে সেল করতো। এখন এটা তো আমাদের দেশের গরিব যারা ছিল, ওই শ্রেণী যারা ছিল, ওদের তো কি ছিল, ওদের উপর একটু জুলুম হচ্ছে, এবং ওরা তো সবাই আসলে অ্যাফোর্ড করতে পারছে না। সেই জায়গা থেকে নবাবদের উপর একটু রাগান্বিত ছিল, আরও কিছু কারণ তো ছিল। আচ্ছা, এখানে এবার বলি, এখন এই যে 1756 সালে যে যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু ইংরেজরা হেরে গেছে। ইংরেজরা কি হয়েছে? হেরে গেছে। সেই যুদ্ধে ইংরেজদের হেরে যাওয়ার পরে ওই যুদ্ধে ইংরেজ যখন হেরে গেছে, তখন ইংরেজের কিছু হলওয়েল সহ এরকম ইংরেজ কয়েকজনকে আমাদের নবাব ইংরেজ কয়েকজনকে আমাদের নবাব হচ্ছে আটক করছিল। এবং ওই সময় কলকাতার দেওয়ান মানে হচ্ছে জমিদার বুঝায় অনেকটা, দেওয়ান নিযুক্ত করেছে মানিক চাঁদকে। কাকে? মানিক চাঁদকে। কলকাতা দেওয়ান নিযুক্ত করে মানিক চাঁদকে। এই কলকাতার নাম আবার পরবর্তীতে পরিবর্তন করে রাখা হয় আলীনগর। কি রাখা হয়? আলীবর্দী খানের নাম অনুযায়ী রাখা হয় আলীনগর। এবং এই আলীনগর বা এই কলকাতার দেওয়ান বা জমিদার নিযুক্ত করা হচ্ছে মানিক চাঁদকে। এই মানিক চাঁদ কিন্তু আবার একটু অর্থলোভী ছিল, আমরা একটু পরে দেখতে পাই। এখানে ওই সময় আরেকটা মানুষের নাম আসে, সেটা হচ্ছে উমিচাঁদ। সেটাকে আচ্ছা, মানিক চাঁদ। এই মানিক চাঁদ তো ভণ্ড ছিল, কিন্তু উমিচাঁদ ছিল বড় লেভেলের একটা কি ঠকবাজ। সে একবার মনে করো নবাবের কাছে গিয়ে সে বুঝিয়ে কি সে নবাব ছাড়া কিছুই বুঝে না, নবাব ছাড়া তার জীবন শেষ, নবাব ছাড়া তার জীবন অচল। আর এখানে গিয়ে আবার মনে করো ইংরেজদের কি বলতো যে কি ইংরেজদের ছাড়া তার আসলে কিছুই নেই, ইংরেজদের ছাড়া তার আসলে কিছুই নেই। এই ধরনের একটা ভণ্ড ছিল কি আমাদের উমিচাঁদ। এবং সে প্রচুর পরিমাণে অর্থলোভী, দুমুখী নীতি অনুসরণ করতো। এই কারণে যদিও ইংরেজরা তাকে শেষের দিকে একদম সে একটা খেলে দিছে, বুঝছো? আচ্ছা, এই যে মানিক চাঁদ, এই মানিক চাঁদকে উমিচাঁদ কি করছে? কিছু টাকা পয়সা দিয়ে ইংরেজদের জন্য হাত করে নিছে। হ্যাঁ, ইংরেজদেরকে আবার উমিচাঁদ গিয়ে বলেছে যে মানে কলকাতায় ম্যানেজ করা হয়েছে, কলকাতার হচ্ছে কি মানে মানিক চাঁদকে ম্যানেজ করা হয়েছে, আপনারা কলকাতা এখন যাইতে পারবেন, কলকাতা গিয়ে আপনি কলকাতা আবার ব্যবসাও করতে পারবেন।
এবং ওই যে ইংরেজরা আবার কলকাতা আসা শুরু করছে, কলকাতা এসে কলকাতা আবার ব্যবসা করা শুরু করছে, এবং এটা পরবর্তী ইংরেজদের মানে ওভাবে ইংরেজদের কাহিনীতে আগাইছে। এর মাঝে আবার কি হয়েছে, নওয়াব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে পতনের জন্য আরও অনেকে কাজ করা শুরু করছে। নওয়াব সিরাজউদ্দৌলার মানে সমাজের রাজসভার যে লোকজন ছিল, রাজসভার লোকজনের পাশাপাশি ইংরেজদের অনেকে নওয়াব সিরাজউদ্দৌলাকে পতন, কারণ নওয়াব সিরাজ যতদিন ক্ষমতা থাকবে ততদিন তারা কি হবে, ভালোভাবে আসলে টিকতে পারবে না, তাদের ব্যবসা চালাতে পারবে না, তাদের ক্ষমতা ব্যবহার এগুলো সব কিছু করতে পারবে না। এই জন্য সবাই আসলে নওয়াব সিরাজের পিছনে লেগে গেছে। এর মধ্যে নওয়াব সিরাজের যে রাজসভা যে লোকগুলো, এদের উপর নবাব এক সময় মানে খুব বেশি মানে রাগান্বিত বা খুব বেশি হতাশ হয়ে আসলে নওয়াব সিরাজ তাদেরকে কি করছে, ধর্মগ্রন্থ ছুঁয়ে একদম মানে প্রতিজ্ঞাও করাইছে যে তারা আসলে কি কখনো নবাবের বিরুদ্ধে কিংবা দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, দেশের স্বার্থের বিরুদ্ধে তারা কখনোই যাবে না। ওইখানে মির্জাফর থেকে শুরু করে রাজবল্লভ, জগৎ, ওরা সবাই কি করছে, ধর্মগ্রন্থ ছুঁয়ে একদম প্রতিজ্ঞা করছে তারা নবাবকে মেনে চলবে, দেশের বৃহত্তর স্বার্থে তারা দেশের জন্য কাজ করবে, দেশের বৃহত্তর স্বার্থে তারা কি করবে, দেশের জন্য কাজ করবে। কিন্তু দিন শেষে তারা কিন্তু বেইমানি করছে, তারা কি করছে, দিন শেষে নবাবের সাথে বেইমানি করছে। মির্জা গালিবের খুব বিখ্যাত একটা উক্তি আছে, মির্জা গালিব বলে যে পৃথিবীর সবচেয়ে বেশি সত্য কথা বলা হয় মদ ছুঁয়ে পান্থশালায়, আর পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে আদালতে। এবং এটা বাস্তব সত্য কথা, এটা আমরা এই নাটকের মধ্যে এটা একটা প্রমাণ দেখতে পাই। আচ্ছা, নওয়াব সিরাজউদ্দৌলা যখন পতনের জন্য চারিদিক থেকে হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে, তখন নওয়াব সিরাজ তো আসলে মানে ওর তো গুপ্তচর আছে, সেও বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছিল, এবং এর একদিন সে হচ্ছে তার খালা ঘুষি বেগমের বাড়িতে হানা দেয়। যদিও সে যতক্ষণে পৌঁছেছে অতক্ষণে কি হয়েছে, অতক্ষণে হচ্ছে যে মানে ওদের যে সভাটা ছিল, যে আসরটা ছিল নওয়াব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সে আসরটা কি হয়েছে মানে আসর শেষ ওদের সভা শেষ। তারপরে নওয়াব কি করছে, তার খালাকে ধরে এনে তার রাজসভার মধ্যে নিয়ে আসছেন এবং রাজসভায় তার মায়ের সাথে রেখে দিছে। এটাও এরপরে তো ঘোষিদি বেগম আরও ফায়ার, ঘোষিদি বেগম কি আরও ফায়ার। এবং ঘোষিদি বেগমের মাঝখানে একটা কাহিনী বলি, ঘোষিদি বেগমের একজন প্রেমিক যে ছিল, এই প্রেমিককে আলীবর্দী খানের নির্দেশে সিরাজউদ্দৌলা হত্যা করে। এবং সিরাজউদ্দৌলা যখন হত্যা করে, ঘোষিদি বেগম তো এমনি একে তো সিরাজের উপর মানে রাগান্বিত, সে রাজমাতা হইতে পারে নাই, আর তো প্রেমিককে মেরে ফেলছে, এখন আবার কি হচ্ছে, সিরাজের রাজসভায় এনে তাকে আটকে রাখছেন। এই সব কিছু মিলে ঘোষিদি বেগম সিরাজউদ্দৌলার উপর আসলে খুব রাগান্বিত, খুব হতাশান্বিত। এবং এই ঘোষিদি বেগম ছাড়া মীর মিরন অর্থাৎ মীর জাফর আলীর ছেলে মীর মিরন, এই মীর জাফর আলীর ছেলে, ওর উপরে কি করা হয়েছে, ও হচ্ছে কি নওয়াব সিরাজউদ্দৌলাকে পতনের জন্য ওর বাসায় কি হয়েছে, এরকম বৈঠক হয়েছে। এবং ওর বাসায় একটা সর্বশেষ যে বৈঠক, সে বৈঠকে লর্ড ক্লাইভ আসছে। লর্ড ক্লাইভ এসে দুইটা দলিল আনছে। এই দলিলগুলো ছিল এরকম যে মানে নবাব সিরাজের পতন হলে কে কি পাবে, নবাব সিরাজের কি পতন হলে কে কি পাবে, ওদের উপর একটা দলিল ছিল। এবং নওয়াব সিরাজের যখন মানে পতন মানে অনেকটা হয়ে যাবে গা, এটা সবাই আসলে বুঝে যাচ্ছে গা, কারণ পুরা তার কাছের মানুষ যারা, ওরা সবাই তার বিরুদ্ধে। এবং এখানে তারা ওই চুক্তিপত্র করে ফেলছে যে সিরাজের পতনের পরে কে কীভাবে। এখানে নকল দলিলের মধ্যে উমিচাঁদকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আসল দলিলে উমিচাঁদের টাকার বিষয়ে কোনো কিছু বলা ছিল না। এবং চুক্তিপত্র সব কিছু ফাইনাল হইল। এর পরবর্তীতে যখন মানে যুদ্ধ হবে, এই যুদ্ধের আগের দিনে কিছু কাহিনীও এখানে আছেন। এবং যুদ্ধে একটা কথা বলে রাখা ভালো যে যুদ্ধে নবাবের সৈন্য ছিল 50,000-এর কাছাকাছি বা 50,000 প্লাস, আর ইংরেজি ছিল মাত্র 3,000, বা কামান টামান সব কিছু কিন্তু নবাবের বেশি ছিল। তারপরে নবাব হেরে গেছে তার প্রধান সেনাপতির বেইমানির কারণে। তার প্রধান সেনাপতি যদি যুদ্ধের আসলে সৈন্যদেরকে না পাঠায়, তাহলে তো আসলে সৈন্যরা যুদ্ধ করবে না। যুদ্ধ না করলে মনে করি এখানে যদি 30,000 সৈন্য যদি যুদ্ধ না করে, এর মানে কি নবাবের থেকে 30,000 সৈন্য হচ্ছে এদের জন্য কাজ করবে, মূলত কাজ করবে কাদের জন্য, ইংরেজদের জন্য। তাহলে এখানে হয়ে গেছে 33,000, এখানে হয়ে গেছে 20,000, বুঝছো, চোখ বিয়ে করে শিখে ফেলতেছি। 30,000 এখানে হচ্ছে যে 20,000। এবং এই কারণে নওয়াব সিরাজ আসলে শেষ মেশে নওয়াব সিরাজের পতন হয়। এবং এই পতন আসলে আমাদের জন্য খুব হতাশাজনক। এখানে আরও কিছু কাহিনী আমি বলি যে নওয়াব সিরাজের যে যুদ্ধ নওয়াব সিরাজ কিন্তু প্রথম থেকে কনফিডেন্স ছিল যে সে আসলে পারবে, অন্যরা তাকে সাহস দিচ্ছিল যে না হবে। এর মধ্যে তার সেনাপতি মোহনলাল, মীর মর্দান, তারা শেষ পর্যন্ত নওয়াব সিরাজউদ্দৌলার জন্য একদম মন থেকে কাজ করে গেছে, একদম শেষ তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা নওয়াব সিরাজের জন্য ত্যাগ করে গেছে, কাজ করে গেছে, লড়াই করে গেছেন। তারপরে একজন ফরাসি সৈনিক ছিল সাফরে কাজ করে গেছে। নওয়াব সিরাজউদ্দৌলার একজন গুপ্তচর ছিল বিশ্বস্ত রাইসুল জুহালা একজন শেষ পর্যন্ত নওয়াবের জন্য ছিল। এবং এই 1757 সালের যে পলাশি যুদ্ধ, সেই পলাশি যুদ্ধে কিন্তু তারা সবাই মারা গেছেন। মোহনলাল সবার শেষের দিকে মারা গেছে,
তারা সবাই মারা গেছে। এবং যখন মানে দেখতেছে যে নবাব যখন বুঝতেছে বা অবস্থা খারাপ, তখন মোহনলাল এসে নবাবকে বলছে নবাব যেন রাজধানীতে ফিরে গিয়ে সৈন্য সংগ্রহ করে। এবং নবাব রাজধানীতে ফেরত গিয়ে তিনি সৈন্য সংগ্রহের জন্য বিভিন্ন ওই এলাকা ওই দিকের বিভিন্ন মনে করো বড় বড় মানুষ যারা আছে তাদের আন্ডারে বিভিন্ন সৈন্যরা থাকে, এদেরকে ডাকা শুরু করছে। এদিকে নবাব বলছে যে আপনার জন্য আমাদের কোষাগার উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আপনি যা টাকা লাগবে নিয়ে যান, আমাকে সৈন্য দেন। ওরা সবাই টাকা নিয়ে গেছে কিন্তু কেউ শূন্য দেয় নাই। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে নবাব সিরাজের সাথে ওইখানে তো তার সেনাপতিরা বেইমানি করছে, এখানে নবাব সিরাজের শ্বশুর, তার আপন শ্বশুর, তিনি টাকা নিয়ে গেছে কিন্তু তিনিও তাকে কোনো সৈন্য দেয় নাই, তিনি টাকা নিয়ে পালাই গেছে না। সিরাজ যখন মানে এই বাজে অবস্থা, ওই সময় খবর আসছে কি মোহনলালও মারা গেছে, অর্থাৎ নবাব সিরাজ একদম শেষ যে সম্বল সেটাও মারা গেছে, শেষ সেনাপতিও মারা গেছে। এর পরবর্তীতে নবাব সিরাজের ওর স্ত্রীর কথায় সে হচ্ছে পাটনার দিকে যাচ্ছিল, ওই সময় আসলে নবাব সিরাজকে ধরে ফেলা হয়েছে পাটনায় যাওয়ার পথে। এবং সিরাজকে যখন ধরে ফেলছে তখন তো আসলে আর কিছু বলার নাই। এখানে বাংলাদেশের ওই যে স্বাধীনতা যুদ্ধ শেষ, ইংরেজরা জয়ী হয়েছে, ক্ষমতায় বসছে মীর জাফর আলী। এবং মীর জাফর যখন ক্ষমতায় বসার জন্য সে নিজের চেয়ারে বসছে না, সে হচ্ছে কার জন্য ওয়েট করছে, ক্লাইভের জন্য। ক্লাইভ তাকে হাতে ধরে সুন্দরভাবে বসে দিবে, মানে কি পরিমাণ গোলামি তখন তার মনে ছিল বোঝা যায় আসলে এই বক্তব্যের মাধ্যমে। ক্লাইভের মাধ্যমে সে যখন এত বসলো, যখন খবর আসতো যে আসলে সিরাজকে ধরা হয়েছে এবং তাকে জাফরগঞ্জের কয়েদখানা রাখা হয়েছে, তখন মানে ক্লাইভ বলছে যে কি সিরাজকে আসলে মেরে ফেলতে হবে। এবং মেরে ফেলার দায়িত্ব সে মিরনকে দিছে। মিরনকে বলতেছে তুমি আসলে পরবর্তী নবাব বা এই ধরনের ইয়াতে বলে মিরনকে। মিরন আসলে নিজে মারতে পারছিল না, তো মিরন মারার জন্য যে লোকটাকে আনছে সেই লোকটার নাম হচ্ছে মোহাম্মদী বেগ। সে লোকটার নাম কি মোহাম্মদী বেগ। এই যে মোহাম্মদী বেগ, এই মোহাম্মদী বেগ হচ্ছে নবাব সিরাজের বাবার সবচেয়ে কাছের একজন মানুষ। এবং নবাব সিরাজের বাবা তাকে হচ্ছে পালতো, মানে তার পালক পুত্র ছিল মোহাম্মদী বেগ, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার ভাই বলতে পারো। নবাব সিরাজউদ্দৌলা কি ভাই বলতে পারো। এই ভাই এই অমানুষ মাত্র 10,000 টাকার জন্য নওয়াজ সিরাজউদ্দৌলাকে মেরে ফেলছে। এবং পরীক্ষা মিশন প্রশ্ন হচ্ছে যে কত টাকা অগ্রিম দেওয়া হয়েছিল 5,000 টাকা, এবং সর্বমোট 10,000 টাকা চুক্তি হয়েছিল। এই মোহাম্মদী বেগ অমানুষের মতো তার যে লোকটা তাকে আশ্রয় দিছে, তাকে খাওয়াইছে, পড়াইছে, বড় করছে, ওই লোকটার ছেলেকে সে মারতে 1 মিনিটে ভাবে না, শুধু 10,000 টাকার জন্য। এবং মোহাম্মদী বেগ তাকে লাথি দিয়ে বাড়ি মেরে তাকে মেরে ফেলছে। এখানে আসলে এই পুরা নাটকটা শেষ। এখানে আমি আসলে মূল কাহিনীগুলো তোমাকে বললাম, পুরো নাটকটা আসলে কখনো পড়াই যাওয়া সম্ভব না, মূল কাহিনী বললাম। তোমাদের সকলকে নাটকটা কমপক্ষে একবার পড়তে হবে। আর লেকচার শিট আমাদের অফিসে থাকবে, লেকচার শিট সংগ্রহ করে নিয়ে যাবা, মাস্ট লেকচার শিট সংগ্রহ করে নিয়ে যাবা। লেকচার শিট শুধু যদি পড়ো সৃজনশীল এবং এমসিকিউ নিয়ে, এইখানের উপর আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।